আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আবারও আমি হাজির হয়েছি গাজীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে। উম্মে হাবিবা আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান, বোলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আলোচনার অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, বাংলাদেশে বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক। আজকে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আলোচনার বিষয়ে চলে যাই। আজকে যে বিষয়টি আলোচনা করব তার একটি ছবি দেখো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি মেয়ে আর একটি ছেলে। পোশাকটা কেমন পরে আছে? অবশ্যই আমার স্বাভাবিক পোশাক না, দেখেই বুঝতে পারছো যে তারা বিয়ের পোশাক পরে আছে। তার মানে এরা হচ্ছে বর আর কনে। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পারছো বর আর কনে কখন সাজে? বিয়ের জন্য। তাহলে বলো তো আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিবাহ। এখন এ আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো বলতে পারবে সেগুলো হচ্ছে বিবাহ কি তা বলতে পারবে, বিবাহের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, বিবাহের যে গুরুত্ব আছে সেই গুরুত্বগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমি বিবাহটা কি সে বিষয়ে তোমাদের আলোচনা করি। বিবাহের ইংরেজি ম্যারিজ। বিবাহের ইংরেজি শব্দ ম্যারিজ, এটা তোমরা সবাই জানো। বিবাহ হচ্ছে সমাজ সংস্কৃতি ও ধর্ম কর্তৃক উন্মুক্ত এমন একটি সামাজিক চুক্তি যার মাধ্যমে একজন পুরুষ ও একজন নারী একত্রে বসবাস করার চূড়ান্ত ক্ষমতা অর্জন করে। এখন আমি তোমাদের জন্য এই বিবাহের 3টি সংজ্ঞা রেখেছি বিভিন্ন সমাজবিজ্ঞানী গ্রুপস বলেন, বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে। তারপর নিবাকিনী লুই তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে বলেন, বিবাহ হচ্ছে একজন নারী ও একজন পুরুষের মধ্যে আপেক্ষিকভাবে স্থায়ী এবং সমাজ স্বীকৃত বন্ধন। নৃবিজ্ঞানী মেলিনাস্কি বলেন, বিবাহ হচ্ছে সন্তান উৎপাদন ও পালনের একটি চুক্তি মাত্র। এই ছিল বিবাহের সংজ্ঞা। এখন আমরা চলো যাই বিবাহের যে কিছু শর্ত আছে। আমরা বিবাহ যে আমাদের দেশে অনুষ্ঠিত হয়ে থাকে সেটার কিছু শর্ত আছে, সেই শর্তগুলি কি কি সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো। দেখো, 1 নম্বর হচ্ছে পাত্র পাত্রীর ক্ষেত্রে অবশ্যই 18 বছর এবং পাত্রের ক্ষেত্রে কি হতে হবে? পাত্রীর ক্ষেত্রে হচ্ছে 18 বছর আর পাত্রের ক্ষেত্রে হতে হবে 21 বছর হওয়া বাঞ্ছনীয়। পাত্রপক্ষ পাত্রীপক্ষকে অথবা পাত্রীপক্ষ পাত্রপক্ষের কাছে বিবাহের প্রস্তাব পেশ করবে। 2 নম্বর হচ্ছে পেশকৃত বিবাহের প্রস্তাব অপর পক্ষের সমর্থন ও সম্মতি প্রদান করা। বিবাহের ক্ষেত্রে এক বা একাধিক সাক্ষী থাকবে। 5 নম্বর হচ্ছে বিবাহ সম্পাদনকারী প্রস্তাব উচ্চারিত অন্য শব্দাবলী অবশ্যই সুস্পষ্ট হতে হবে। 6 নম্বর হচ্ছে বিবাহের প্রস্তাব এবং এর গ্রহণ একই বৈঠকে সম্পন্ন হবে। তারপরে 7 নম্বর, সামাজিক দৃষ্টিকোণ থেকে পাত্র তার স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ করার জন্য উপযুক্ত হতে হবে। এগুলি হলো বিবাহের শর্ত। এখন বিবাহের যে কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে আমি আলোচনা করব। 1 নম্বর, দীর্ঘ আনুষ্ঠানিক প্রক্রিয়া। 2 নম্বর, সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। 3 নম্বর, বৈধ চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান। 4 নম্বর, নর নারীর মিলনের সূত্র স্থাপন। 4 নম্বর, নর নারীর আইনসম্মত সম্পর্ক প্রতিষ্ঠা করা, আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি করা। তারপর হচ্ছে
7 নাম্বার সন্তান উৎপাদনের বৈধতা ও সামাজিক পরিচিতি লাভের জন্য কৃত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। 8 নাম্বার ব্যক্তির যৌন জীবন নিয়ন্ত্রণ ও সামাজিক যৌনাচার রোধকারী সামাজিক রীতি। সবশেষ যেটা হচ্ছে বংশধারা রক্ষা ও সন্তান পালনের সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। এই হলো বিবাহের বৈশিষ্ট্য। এখন দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে একজন মেয়ে একজন ছেলে, মানে কি একটি বিয়ে বোঝাচ্ছে। এটা হচ্ছে একক বিবাহ। এটা কিসের ছবি? এটা হচ্ছে একক বিবাহর ছবি। তারপরে দেখো এখানে একজন পুরুষ দেখতে পাচ্ছি আর 4 জন মহিলা দেখতে পাচ্ছি। তার মানে এটা বহু বিবাহ, বহু স্ত্রী বিবাহ। তারপরে হচ্ছে দেখো এখানে একজন মহিলা দেখতে পাচ্ছি আর 2 জন স্বামী দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে বহু স্বামী বিবাহ। এখন আমরা বিবাহটা কত প্রকার সে বলছে। বিবাহর যে প্রকার সেটা স্বাভাবিক যে বিবাহ প্রকার সেটা হচ্ছে বিবাহ 2 প্রকার। 1 নম্বর হচ্ছে একক বিবাহ, 2 নম্বর হচ্ছে বহু বিবাহ। একক বিবাহটা আগে বলেছে একজন পুরুষ আর একজন মহিলার মধ্যে যে বিবাহ সম্পন্ন হয় সেটা হচ্ছে একক বিবাহ। আবার বহু বিবাহ যেটা সেটা আবার 2 ভাগে ভাগ করা যায়। বহু স্বামী বিবাহ আর একটা হচ্ছে বহু স্ত্রী বিবাহ। যে বহু স্বামী বিবাহ মাঝে একজন পুরুষের বহু বা একাধিক স্ত্রী থাকে, ওটা হচ্ছে বহু স্ত্রী বিবাহ। আর বহু স্বামী বিবাহ একজন স্ত্রীর এক বা একাধিক স্বামী থাকে। এ ধরনের বিবাহটা খুব কমই দেখা যায়, তবে ভারতের টুডা অঞ্চলে এ ধরনের বিবাহটা আমরা দেখতে পাই। এখন দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, তারপরে 2টি ছবি, দ্বিতীয় নাম্বার ছবিটা কি 3টি ছবিতে দেখো যে কি যে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলি পুরুষ আর অনেকগুলি মহিলা একসাথে বিয়ের ড্রেস পরা, বিয়ের পোশাক পরা। তার মানে হচ্ছে এটা হচ্ছে গোষ্ঠীগত যে বিবাহ, সেই বিবাহ গোষ্ঠীগত বিবাহ। গোষ্ঠীগত বিবাহ হচ্ছে একদল পুরুষের সাথে একদল মহিলার যে বিয়ে হয় সেটা হচ্ছে গোষ্ঠীগত বিবাহ। এখন পাত্রপাত্রী পরিচিতি বিবাহ কত কয় প্রকার সেটা আমরা আমি আলোচনা করবো তোমাদের সামনে। পাত্রপাত্রী পরিচিতি ভিত্তিতে বিবাহ 4 প্রকার। দেখো বিবাহ লেবিরেট বিবাহ। লেবিরেট বিবাহ কোনটা? লেবিরেট বিবাহ হচ্ছে দেবর বিবাহ। লেবিরেট বিবাহ যেটা হচ্ছে সেটা দেবর বিবাহ। কোন স্ত্রীর স্বামী মারা যাওয়ার পরে যে বিয়েটা, তার দেবরকে যে বিয়ে করে, যে বিবাহটা করে সেটাই হচ্ছে লেবিরেট বিবাহ, মানে দেবর বিবাহ। তারপরে সরোরেট বিবাহ। সরোরেট বিবাহটা হচ্ছে শেলিকা বিবাহ। শেলিকা বিবাহ হচ্ছে কোন স্বামীর স্ত্রী যখন মারা যায় তখন স্ত্রীর যে বোন থাকে সেই বোনকে যে বিয়ে করা হয়, বিয়ে করে, সেটাই হচ্ছে সরোরেট বিবাহ। ওকে, এখন আমরা যাব সমান্তরাল বিবাহ, তারপর হচ্ছে সমান্তরাল কাজিন বিবাহ। সমান্তরাল কাজিন বিবাহ কোনটা সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সমান্তরাল কাজিন বিবাহ হচ্ছে চাচাতো আর খালাতো ভাই বোনের যে বিবাহ সেটা হচ্ছে চাচাতো খালাতো ভাই বোনের ভাই বাবার ভাইয়ের ছেলের মধ্যে যে বিয়ে ব্যবহারটা হয় এটা হচ্ছে চাচাতো। আবার মায়ের বোনের ছেলে মেয়েদের মাঝে যে বিয়ে বিবাহটা হয় সেটা হচ্ছে সমান্তরাল কাজিন বিবাহ। আমার হচ্ছে চাচাতো আর খালাতো ভাই বোনের মধ্যে যে বিবাহ হয় সেটা হচ্ছে সমান্তরাল কাজিন বিবাহ। আর হচ্ছে অসম কাজিন বিবাহ। অসম কাজিন বিবাহটা হচ্ছে মামাতো আর ফুফাতো ভাই বোনের যে বিবাহ। মামাতো ফুফাতো ভাই হচ্ছে কোনো মায়ের ভাইয়ের ছেলে মেয়ের সাথে তার বাবার বোনের ছেলে মেয়ের যে বিয়েটা হয় সেটা হচ্ছে অসম কাজিন বিবাহ। এখন আমি যাব পাত্রপাত্রীর ইচ্ছার ভিত্তিতে যে বিবাহটা হয় সেই বিবাহটা আলোচনা করব। পাত্রপাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ 2 প্রকার। এক হচ্ছে বন্দোবস্ত বিবাহ
2 হচ্ছে রোমান্টিক বিবাহ। বন্দোবস্ত বিবাহ কোনটি? বন্দোবস্ত বিবাহ হচ্ছে ঘটকের মাধ্যমে অভিভাবকের মাধ্যমে এক পরিবারের আগ্রহী ঘটকের প্রস্তাবের মাধ্যমে যে বিবাহ হয় সেটা হচ্ছে বন্দোবস্ত বিবাহ। আর রোমান্টিক বিবাহ যেটা, রোমান্টিক বিবাহ হচ্ছে পাত্র পাত্রী নিজেরা যখন পছন্দ করে বিয়ে করে সেটা হচ্ছে রোমান্টিক বিবাহ। তারপরে এখন আরো কিছু বিবাহ আমাদের দেশে দেখতে পাই, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। বিধবা বিবাহ, একজন স্ত্রী যখন স্বামী মারা যায় তখন কি করে? সে বিয়ে করে। একা থাকতে পারে না, একা চলা যায় না আমাদের সমাজে, তখন সে বিয়ে করে। স্বামী মারা যাওয়ার পরে যখন সে অন্য আরেকটি বিয়ে করে সেটা হচ্ছে বিধবা মহিলা যে বিয়ে, সেটাই হচ্ছে বিধবা বিবাহ। তারপরে বিপত্নিক বিবাহ, একজন পুরুষের যখন স্ত্রী মারা যায় তখন সেই পুরুষ যখন আরেকটি বিয়ে করে জীবন অতিবাহিত করে তখন তাকে বলে কি? বিপত্নিক বিবাহ। স্বগোত্র বিবাহ, স্বগোত্র বিবাহ হচ্ছে একই গোত্রের মাঝে একই সমাজের মধ্যে যে বিবাহ অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে স্বগোত্র বিবাহ। এ ধরনের বিবাহটা সাধারণত হিন্দু সমাজে দেখা যায় বেশিরভাগ। যেমন ধরো ব্রাহ্মণের বিয়ে, তারপরে ক্ষত্রিয় বিয়ে, বৈশ্যের বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি হচ্ছে স্বগোত্রের মাঝে বিবাহ। তারপর বহির্গোত্রের বিবাহ, তারপর এটা হচ্ছে বহির্গোত্র বিবাহ। যেমন একই গোত্রের মাঝে যে বিবাহ অনুষ্ঠিত হয় না, মানে ওই গোত্রের মানে একই গোত্রে বিয়ে করতে পারবে না, অন্য গোত্রে তাদের বিয়ে করতে হবে। এই ধরনের বিবাহকে বলে বহির্গোত্র বিবাহ। তারপরে আরেকটি হচ্ছে জোরপূর্বক বিবাহ। আরেকটি হচ্ছে জোরপূর্বক, আদিম সমাজে এক গোষ্ঠী লোক কর্তৃক অন্য গোষ্ঠীর মেয়েকে জোর করে বিবাহ রীতি প্রচলন ছিল। বাংলাদেশের সাঁওতালদের মধ্যে প্রচলিত কাটরা যে বিবাহ, কাটারা, সাঁওতালদের মধ্যে কাটারা নামে একটা বিবাহ আছে, আর হিন্দু সমাজে রাক্ষস নামে একটা বিবাহ আছে। এইটা হচ্ছে জোরপূর্বক বিবাহ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে বিবাহের যে গুরুত্ব, সেই গুরুত্বটা সংক্ষেপে আলোচনা করব। দেখো, প্রথমত 1 নম্বর যেটা, পরিবার প্রতিষ্ঠা করাই হলো বিবাহের অন্যতম সামাজিক উদ্দেশ্য। কি? পরিবার প্রতিষ্ঠা করাই হলো অন্যতম সামাজিক উদ্দেশ্য। 2 নম্বর হলো সম্পর্ক সৃষ্টির মাধ্যমে স্বামী স্ত্রী সন্তান উৎপাদন করে, ফলে তাদের জীবনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। 3 নম্বর, যে কোনো ধর্মের প্রতি রীতিনীতি মেনে চললে পারিবারিক ও সামাজিক জীবন সুন্দর হয়। 4 নম্বর, সন্তান প্রজনন ও বংশগতি রক্ষার ক্ষেত্রে বিবাহের ভূমিকা অন্যতম। 5 নম্বর, বিবাহের মাধ্যমে ব্যক্তির সাথে অপরাপর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। আমি এখানে মাত্র 5টি গুরুত্ব রয়েছে, এছাড়া আরো অনেক গুরুত্ব রয়েছে। তোমরা তোমাদের বই ভালো করে পড়বে, তাহলে তোমরা আরো বেশি বিস্তর জানতে পারবে। অল্প সময়ে আমি তোমাদের সামনে সব তুলে ধরতে পারিনি, তোমরা বই পড়ে বিস্তর পড়ে নিবে। আজকে আমার আলোচনার বিষয় এ পর্যন্তই ছিল। এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি। দেখো, এখানে একক কাজটি হচ্ছে আমাদের দেশে কোন কোন ধরনের বিবাহ প্রচলিত আছে তা উল্লেখ করবে। বাসায় বসে সেগুলো উল্লেখ করবে। এখন মূল্যায়নটা ঝটপট তোমরা বসে বসে করে ফেলো। বিবাহ কি? প্রথমে আমি বলেছি তোমাদের। তারপর বর্তমানে কোন বিবাহ সর্বজন স্বীকৃত ও সর্বাধিক জনপ্রিয়? বর্তমানে কোন বিবাহটা একক বিবাহ স্বীকৃত এবং সর্বজন স্বীকৃত? বিবাহের সামাজিক গুরুত্ব আলোচনা করে আমি 5টি গুরুত্ব বলেছি, তোমরা আর একটু বিস্তরভাবে আলোচনা করবে আশা করছি। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি আমি। বাড়ির কাজটি তোমরা বাড়িতে বসে সুন্দর করে খাতায় করে রাখবে। বিবাহের ধরনগুলি ব্যাখ্যা করবে। এই যে বিবাহের ধরন পড়েছি, সেই ধরনগুলি তোমরা সুন্দর করে ব্যাখ্যা করবে। আজকে
আমার আলোচনার বিষয় এ পর্যন্ত ছিল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আবারও তোমাদের সামনে হাজির হব অন্য একটি বিষয় নিয়ে, আলোচনা নিয়ে। সে পর্যন্ত তোমরা সব সময় ভালো থাকো এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।